ব্যাংকিং খাতে যারা নামে বেনামে অর্থ আত্মসাৎ করে দেশে বিদেশে যারা অর্থকে গোপন করে রেখে দিয়েছে বা বিদেশে পাচার করেছে, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যারা বিদেশে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে, তাদেরকে আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি করে আমি বিচারের ব্যবস্থা করবার জন্য প্রথম সুপারিশ আপনাদের কাছে করছি। দ্বিতীয় সুপারিশ হচ্ছে গিয়ে আর্থিক খাতে জবাবদিহিতা সুশাসন নিশ্চিত করবার জন্য আমরা ব্যাংকিং কমিশনের কথা সবসময় বলে থাকি। সরকার বলে, আমরা বলি, সিপিডি বলে, সবাই বলে থাকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ব্যাংকিং খাতের যে একটা স্বাধীন ব্যাংক কমিশন গঠন করবার সেই প্রক্রিয়াকে আমরা দেখতে পাই না। আমি মনে করি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া সরকার শুরু করেছে, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু অবশ্যই আর্থিক খাতে জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করবার জন্য ঋণ জালিয়াতির সাথে যারা জড়িত রয়েছে, যারা অর্থ পাচারকারী রয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে আমাদের সঞ্চয় কোথায়? আমরা কি ভাসুরের নাম মুখে নিতে আমাদের কোনো কষ্ট হয়? আমরা কেন ঋণ খেলাপিদের তালিকা, ঋণ জালিয়াতির তালিকা আমরা কেন প্রকাশ করতে পারছি না? আমি মনে করি ঋণ খেলাপি, ঋণ জালিয়াতিদের তালিকা প্রকাশ করে প্রয়োজনে জাতীয় সংসদে সেটি প্রকাশ করা হোক এবং জাতীয় সংসদে প্রকাশের মাধ্যমে গণমাধ্যমে সেটি ছেড়ে দেওয়া হোক। জানা যাক আজকে কারা ঋণ খেলাপি রয়েছে, তাদের আমাদের সুবিধা হবে, আমরা যারা সাধারণ নাগরিকরা রয়েছি তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে, সরকারের সুবিধা হবে তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে। তাই আমি মনে করি ঋণ খেলাপির সাথে জড়িত ব্যক্তিদের নামের তালিকা অন্তত পক্ষে ফার্স্ট ফেজ হিসাবেও যারা বড় বড় ঋণ খেকো, যারা জালিয়াতকারী, তাদের তালিকা প্রকাশ করা হোক। আর্থিক জালিয়াতির সাথে যারা জড়িত রয়েছেন, এটা আগেও বলেছি, তাদের সকল প্রকার নাগরিক সুবিধাকে কমিয়ে দিয়ে যাতে তারা এয়ারপোর্টে ভিআইপি ট্রিটমেন্ট না পায়, লঞ্চ ঘাটে ভিআইপি ট্রিটমেন্ট না পায়। আপনি দেখবেন ফেরিঘাটে যে গাড়ি দাঁড়িয়ে থাকে, কার জন্য তারা গাড়ি দাঁড়িয়ে থাকে, ফেরি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, সাধারণ বাস ট্রাক সেখানে উঠতে পারে না, দেখা যাচ্ছে তিনি একজন অর্থ লুণ্ঠনকারী ব্যক্তি, তার জন্য ফেরি দাঁড়িয়ে থাকে। সেই নাগরিক সুবিধা এবং বিদেশ ভ্রমণের উপর তাদেরকে নিষেধাজ্ঞা প্রদান করবার জন্য আমি আজকে সুপারিশ করছি। যারা ব্যাংকে দুর্বল করে লুটপাট করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, ব্যাংক একীভূতকরণের ফাঁকে যাতে তারা কোনোভাবেই পার পেয়ে না যায়। তাদের মধ্যে অনেকে এখন বিদেশে ঘাপটি মেরে বসে আছে। আমরা একজনকে দেখেছি, দুদুকে ইতিমধ্যে তার নাম প্রকাশ করেছে, কিন্তু যার নাম প্রকাশ করেছে যখন সে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছিল, আমি বেসিক ব্যাংকের কথা বলছি, তখন দুদক কোথায় ছিল? তখন আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কোথায় ছিল? এখন বলা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং কোনোভাবেই যাতে এই ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ধরনের অর্থ আত্মসাৎকারীরা, অর্থ লুণ্ঠনকারীরা, যারা সাধারণ মানুষের করের অর্থ নিয়ে লুণ্ঠন করেছে, তারা পার না পেয়ে যায়, তার জন্য একটা সুপারিশ করছি। দুর্বল ব্যাংকগুলোর আমানত গ্রহণ বিতরণ কার্যক্রম ছাড়া বাকি যাতে কোনো কিছু করতে না পারে, তার সুপারিশ আমি করছি। সামনে বাজেট আসছে, কথা আবারও বলছি, সামনে বাজেট আসছে, আমাদের রিজার্ভ নিয়ে আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছি, আমাদের ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া রয়েছে। আমি এই সুপারিশটি করতে চাই যাতে গণমাধ্যমের বন্ধুদেরকে তথ্য উপাত্ত সংগ্রহ করবার জন্য বাংলাদেশ ব্যাংক অচিরেই এই গণমাধ্যমকে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করে এবং সেই বিষয়ে তারা একটা সুস্পষ্ট একটা বিশ্লেষণ সবার সামনে হাজির করে, কেন তারা আমাদের এই বন্ধুদেরকে, আমাদের সংবাদকর্মীদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে ঢুকবার জন্য অবাধ প্রবেশাধিকার সেখানে তারা বাধা তৈরি করছে। রিজার্ভ চুরির কথা আমরা বহুদিন থেকে শুনেছি, রিজার্ভ চুরি হচ্ছে, কিছু টাকা আসছে, কিছু টাকা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট আমরা কোনো কিছু জানতে পারিনি যে কত টাকা রিজার্ভ চুরি হয়েছে, কি রিজার্ভ চুরি হয়েছে, কত টাকা ফেরত এসেছে। মাঝে মাঝে শুনি যে রিজার্ভের কিছু অর্থ ফিরে আসছে। আমি দাবি রাখতে চাই যে রিজার্ভের যে অর্থ আমাদের দেশ থেকে হ্যাকাররা বা চুরি করে নিয়ে গিয়েছে, সে অর্থের পরিমাণে সুস্পষ্ট ব্যাখ্যা, কি পরিমাণে ফেরত এসেছে, কি পরিমাণে ফেরত আসার সম্ভাবনা রয়েছে এবং কি পরিমাণে ফেরত আসার সম্ভাবনা নাই, সেটা যদি আমরা জানাতে পারি তাহলে জনগণের মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রতি আরো বেশি আস্থা বৃদ্ধি পাবে। ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনাকে একটা আলাদা করতে হবে। মালিকরাই কিন্তু ব্যবস্থাপনার মধ্যে থাকে, যিনি মালিক তিনিই দেখা যাচ্ছে যে এমডি সাহেবের উপর ভর করে বসে থাকে। সুতরাং মালিকানা ও ব্যবস্থাপনা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে আলাদা করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ব্যাংকিং খাতে সুশাসন, আর্থিক খাতে সুশাসন আমরা নিশ্চিত করতে পারবো না। আমরা ব্যাংকগুলোকে যদি পারিবারিক ব্যাংক হিসেবে পরিণত করে থাকি তাহলে কিন্তু সেখানে আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো না। সবশেষে আমি যে সুপারিশটি সেটি করছি, ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার যাতে কোনো কারণে একটা মিশ্র প্রতিক্রিয়া না হয়, কোনো কারণে নিরপেক্ষ সংবাদ পরিবেশন না করে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি করা না হয়, সেটি কিন্তু গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ থাকলো। আপনারা দেখবেন যে যারা ব্যাংকের মালিক তারাই গণমাধ্যমের মালিক, যারাই ব্যাংকের মালিক তারাই কিন্তু দেখা যাচ্ছে জাতীয় সংসদে রয়েছেন, যারাই ব্যাংকের মালিক তারাই কিন্তু বিত্তবান। সুতরাং এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নিউজ করতে গিয়ে, সংবাদ করতে গিয়ে আমাদের সংবাদকর্মীরা যাতে প্রভাবিত হয়ে এমন কোনো সংবাদ পরিবেশন না করে যাতে আমাদের যে আর্থিক যে চ্যালেঞ্জ রয়েছে, আর্থিক যে সংকট রয়েছে, সেই সংকট মোকাবেলা করবার জন্য আমাদের গ্রাহকের মধ্যে একটা আতঙ্ক তৈরি না হয়ে যায়, গ্রাহকদের আতঙ্ক তৈরি না হয়। এ ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া কোনো অবস্তুনিষ্ঠ সংবাদ যাতে আমাদের সংবাদ পরিবেশন না করে, সেটিও আমি আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে সর্বশেষ সুপারিশ করছি।